Hello, friends. How are all of you? Hope you are enjoying your time. I'm fine. Today I have come to help you know the use of right form verb. So let's get started. রাইট ফর্ম ভার্বসের স্পেসিফিক কতগুলো রোলস রয়েছে, কিন্তু যতগুলি রোলস থাকুক না কেন ওখানে, যদি বলে যে কেউ বলে যে 40, কেউ বলে যে 50, কেউ বলে যে 60, 40, 50, 60, 30, 35 যাই হোক না কেন, রাইট ফর্ম ভার্বসের রোলগুলো সবগুলো কমপ্লিট করে কেউ বলতে পারবে না যে হায়ার সেকেন্ডারি লেভেলে বা হায়ার লেভেলের মধ্যে যে হ্যাঁ আমি এই স্পেসিফিক রোলসগুলো কমপ্লিট করেছি, যে হ্যাঁ আমি রাইট ফর্ম ভার্বে আমার কোনো প্রবলেম হবে না, এই কথা বলতে পারবে না। হয়তো জুনিয়র লেভেলে বলতে পারে, 6, 7 লেভেলে বলতে পারে, কিন্তু 9, 10 লেভেলে শুধু স্পেসিফিক রোলসগুলো দিয়ে কমপ্লিট করা যাবে না, কিন্তু তারপরও আমাদের কিছু বেসিক রোলস জানতে হবে। দ্যাটস ওয়াই আমি আজকে বেসিক রুলসগুলো আলোচনা করতে যাচ্ছি। আলোচনার আগে এখানে বলে দিই, লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ, লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ আরেকটা চ্যানেল রয়েছে যেটাতে ইংলিশে লেকচার দেওয়া হয়েছে, রাইট ফর্ম ভার্বের রোলগুলো সম্পর্কে ওখানে কথা বলা হয়েছে ইংলিশে লেকচার। আর এখন যেই চ্যানেলে কাজ করছি, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ, এটা বাংলায় লেকচার। তো যাদের যেভাবে খুব পছন্দ হয়, যদি ইংলিশ লেকচারে শুনতে বা দেখতে মন চায় তাহলে লার্ন অ্যান্ড এনজয় ইংলিশে, আর যদি কারো ভালো লাগে যে হ্যাঁ বাংলায় শুনতে চাচ্ছি দেখতে চাচ্ছি, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশে। আবার টাইম টু টাইম আমি লাইভে আসবো, ইউটিউব লাইভ স্ট্রিমে আসবো। তো সবাইকে রিকোয়েস্ট করি যে সাবস্ক্রাইব করে রাখার জন্য দুইটা চ্যানেলেই, যাতে এখানে বুঝতে যদি কোনো প্রবলেম হয় ওখানে লাইভে আসলে যেন প্রশ্ন করা যায় এবং সমাধান নেওয়া যায়, সেই চেষ্টাই মোটামুটি আমরা করব। আচ্ছা, রোলসে যাচ্ছি এখন। ওয়ানে বলি আমরা সাধারণত জেনারেলি ডেইলি, রেগুলারলি, often, always, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত যেসব বিষয়গুলো বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, বা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এইসব কথাগুলো, এইসব বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট মেনটেন করব। জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ, এইসব শব্দগুলো যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজ এবং হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট, এগুলো হলে আমরা সবসময় সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। এইসব শব্দগুলো যদি আমরা দেখি বা এইসব বিষয়গুলো যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে নিয়ে যাব বা প্রেজেন্ট সিম্পলে নিয়ে যাব। প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম অফ ভার্ব। আবার থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বা ইয়েস হয়। যেমন পরীক্ষায় যদি দেওয়া থাকে হি গো দেয়ার ডেইলি, তার মানে আমাকে রাইট ফর্ম ভার্ব করতে বলেছে এখানে। ডেইলি আমি বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমার অ্যান্সার হবে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে। হি গোজ দেয়ার ডেইলি, এইভাবে কাজ করতে হবে। তো আমার কথা ছিল জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ বা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই গো দেয়ার, হি কামস হিয়ার, দে গো দেয়ার, এইভাবেই। তো হি থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে এস বাই ইয়েস হতে হবে। এটাই আমাদের মেনটেন করতে হবে। তো আমার কথা ছিল কি, এইসব বিষয়গুলো যদি পাওয়া যায় কোনো সেন্টেন্সে, আমরা ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় সাবজেক্টের পরে বা প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই ইয়েস করতে হবে। যেমন দে গো দেয়ার, থার্ড পারসন প্লুরাল, এস বাই ইয়েস দরকার না। আবার রানা কামস হিয়ার, এইভাবেই। তো এইসব বিষয়গুলো দেখলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নেব, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম, তারপরে তো এক্সটেনশন হবেই। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে এস বাই এস। আর যদি বলে থার্ড পারসন সিঙ্গুলার কীরকম, আমরা সাধারণভাবে বলি যে বা যারা বলে তারা ফার্স্ট পারসন, যে বা যারা শোনে তারা সেকেন্ড পারসন,
যার বা যাদের কথা বলা হয় তারা থার্ড পারসন। থার্ড পারসন যদি একজন হয়ে থাকে, যেমন আমি থার্ড পারসন এছাড়াও যে কোনো একটা নাম, তারপর হচ্ছে ইট, হি, সি, এভাবেই। যেমন হচ্ছে রানা কামসে, রানা একজন, আমি বলেছি আপনাদেরকে সেকেন্ড পারসন, এবং রানা সম্পর্কে বলেছে থার্ড পারসন সিঙ্গুলার, এইভাবেই কথা। আচ্ছা, 2 নাম্বারে যাচ্ছি। এখানে 2 নাম্বারে হচ্ছে নাও। যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে আমরা নাও পেয়ে থাকি, বা হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট, নাও বা অ্যাট প্রেজেন্ট, নাও বা অ্যাট প্রেজেন্ট যদি পেয়ে থাকি কোনো সেন্টেন্সে, তাহলে আমরা ধরে নেই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন যদি বলে যে হি গো দেয়ার, নাও, নাও, তো আমরা বুঝতে পারলাম নাও দিয়ে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে চলে যাচ্ছি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর প্লাস আইএনজি, গো দেয়ার, নাও। এইভাবে আমাদের যেমনটা ওই বিষয়গুলো যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট, নাও বা অ্যাট প্রেজেন্ট যদি দেখি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমি স্ট্রাকচার অনুসারে যাবো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্রেজেন্ট পার্টিসিপল বা বার প্লাস আইএনজি। আচ্ছা, তারপর যাচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে যদি আমরা দেখি যে জাস্ট নাও, জাস্ট নাও, লেটলি মানে হচ্ছে সম্প্রতি, লেটলি বা হচ্ছে অফ লেট অর্থ হচ্ছে সম্প্রতি। তো জাস্ট নাও, লেট, অফ লেট, বা হচ্ছে রিসেন্টলি, এই শব্দগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা ধরে নিব যে এটা প্রেজেন্ট পারফেক্টে। এই শব্দগুলো দেখলে আমরা সাধারণভাবে ধরে নিব এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তো আমি যদি দেখি যে পরীক্ষার মধ্যে আমাকে দেওয়া আছে রাইট ফর্ম ভার্বে দেয়ার, লেটলি সম্প্রতি দেওয়া আছে লেটলি, তো আমি বুঝতেই পারতেছি এই শব্দটা দেখে যে আমার এটা প্রেজেন্ট পারফেক্টের মধ্যে যাবে। তো প্রেজেন্ট পারফেক্ট যদি যায়, তাহলে আমি স্ট্রাকচার অনুসারে যাচ্ছি। হি হ্যাজ গান দেয়ার লেটলি। এইভাবে আমরা মেনটেন করব। যেমন বললাম যে এইসব বিষয়গুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই ইয়েস, নাও বা অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার মেনটেন করব। জাস্ট নাও, লেটলি, অফ লেট, রিসেন্টলি এগুলো থাকলে আমরা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যদি হয়ে থাকে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, এভাবেই চালিয়ে যাব আমরা। আচ্ছা, আমরা ধীরে ধীরে এগোতে থাকি। অনেকগুলো রোলস রয়েছে এখানে, আমি টোটাল রাইট ফর্ম ভার্বটা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করবো। স্পেসিফিক রোলগুলো আমি আগেই বলেছি, স্পেসিফিক রোলগুলো জানা সত্ত্বেও আমরা ওইভাবে 100% শিওর হতে পারবো না যে যে কোনো পরিস্থিতিতে রাইট ফর্ম ভার্বের কাজ করতে পারবো। আচ্ছা, 4-এ আসি। 4-এ হচ্ছে যে ওয়ান্স হতে পারে, ওয়ান্স আপন এ টাইম হতে পারে, ওয়ান্স আপন এ টাইম হতে পারে, ইয়েস্টারডে হতে পারে, তারপরে হচ্ছে যে লাস্ট দিয়ে যদি কোনো কথা থাকে, বা হচ্ছে যে এগো দিয়ে যদি কোনো কথা থাকে, আগো, তারপরে হচ্ছে লাস্ট দিয়ে যদি কোনো কথা থাকে, তাহলে আমরা তাকে ওইটাকে ধরে নিব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি ইয়েস্টারডে দিয়ে এই সেন্টেন্সটাই লিখি, পরীক্ষার মধ্যে সব সময় এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে। এইখানে হি গো দেয়ার ইয়েস্টারডে বলা আছে, যদি আমি দেখি যে এটা এখানে ইয়েস্টারডে লেখা, তো আমি এইসব শব্দগুলো পাওয়া মাত্রই ধরে নেব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট যদি হয়ে থাকে, তাহলে আমি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। তো আমাদের এইসব শর্তগুলো মোটামুটি মেনটেন করার চেষ্টা করতে হবে। যে আমি বলেছি কি এইসব শব্দগুলো পাওয়া গেলে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এভাবে চালিয়ে যাওয়া। আচ্ছা, এরপরে যাচ্ছি 5 নাম্বার রোলে। 5 নাম্বারে হচ্ছে আমরা জানি বিফোর আফটার স্ট্রাকচারে, বিফোর আফটার যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ওখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে, বা ফিউচার পারফেক্ট ফিউচার ইনডিফিনিট, আর আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট এভাবে। আচ্ছা, আমি এখানে লিখলাম যে এখানে হি দিয়েই চালিয়ে যাই, আমি ওই একই সেন্টেন্স দিয়ে চালিয়ে যাই। হি গো দেয়ার, before I came,
এটা পাস্ট টেন্সে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে পাস্ট টেন্সে। আমি বলেছিলাম বিফোর বা আফটার স্ট্রাকচারে এই পাশে পাস্ট পারফেক্ট থাকলে এদিকে হবে পাস্ট ইনফিনিট। তারপর হচ্ছে এদিকে যদি বিফোরের কথাই বলি শুধুমাত্র প্রথমে, বিফোর মানে পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট থাকবে। তো এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট, বা এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে পাস্ট পারফেক্ট। যদি এখানে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে ফিউচার পারফেক্ট হবে, বা এখানে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে হবে এখানে ফিউচার ইনডিফিনিট। পাস্টের সাথে পাস্ট সম্পর্ক, ফিউচারের সাথে ফিউচার সম্পর্ক। আমি আবার বলি, বিফোরের ক্ষেত্রে এখানে পাস্ট পারফেক্ট থাকলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে ফিউচার পারফেক্ট থাকলে এখানে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো আমি যদি এটার অ্যান্সার লিখি এখন যে এইরকম, এটা যেটা পাস্ট ইনডিফিনিট আছে আমার পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। হি হ্যাড গন দেয়ার বিফোর আই কেম। এইভাবে কাজ করতে হবে। বিফোর স্ট্রাকচার আমি বলেছি পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট ফিউচার ইনডিফিনিট। তো যদি এখানে দেখা যায় যে পাস্ট ইনডিফিনিটটাকে আমার পাস্ট পারফেক্ট লাগবে, ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার পারফেক্ট লাগবে। ঠিক একইভাবে এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমার এখানে লাগবে পাস্ট ইনডিফিনিট, এখানে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে এখানে লাগবে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এটা গেল বিফোরের ক্ষেত্রে। আচ্ছা, আমি যদি ফিউচারটাও যদি একটু দেখিয়ে দিই, যেমন বললাম যে হি গো দেয়ার বিফোর আই কাম, বা হচ্ছে আই উইল কাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট, তাহলে আমার এখানে ফিউচার পারফেক্ট লাগবে। তাহলে আমি লিখলাম হি উইল হ্যাভ গন দেয়ার বিফোর আই উইল কাম। আচ্ছা, দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে কি না? বিফোর আই উইল কাম না, তেমন একটা প্রবলেম হচ্ছে না আশা করি। আচ্ছা, তো বিফোর মানে পূর্বে মানে হচ্ছে যে এই পাশে সবসময় পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট থাকবে, আর ওই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট এভাবে থাকবে। তা আমি আবার বলি, বিফোরের ক্ষেত্রে এদিকে পারফেক্ট এদিকে ইনডিফিনিট, এখানে যদি ফিউচার পারফেক্ট থাকে এখানে হবে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে হবে পাস্ট ইনডিফিনিট। তো যেমনটা আমরা এখানে কাজ করেছি, আমি এখানে দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট, তার মানে এখানে পাস্ট পারফেক্ট হচ্ছে। এখানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তার মানে এখানে ফিউচার পারফেক্ট হচ্ছে। তো এখানে যদি আমি পাস্ট পারফেক্ট দেখতাম তাহলে এখানে হতো পাস্ট ইনডিফিনিট, এখানে যদি ফিউচার পারফেক্ট দেখতাম তাহলে এখানে হতো ফিউচার ইনডিফিনিট। আফটার মানে হচ্ছে পরে, তার মানে পারফেক্ট থাকবে পরে, যেমন আফটার আই হ্যাড গন। তো আমার এদিকে পাস্ট পারফেক্ট আছে, এখানে লাগবে পাস্ট ইনডিফিনিট হি ওয়েন্ট আফটার মানে হচ্ছে পরে, তো পরে পারফেক্ট লাগবে। তো আমি বলেছিলাম পারফেক্ট ইনডিফিনিট, তো এদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে হবে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, এদিকে যদি পাস্ট সিম্পল থাকে তাহলে এদিকে হবে পাস্ট পারফেক্ট। ঠিক একইভাবে আমি যদি আরেকটা সেন্টেন্স বলি এখানে যে এইরকম হি উইল কাম আফটার আই গো, এইভাবে যদি দেওয়া থাকে তো তাহলে আমি দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট, এখানে ফিউচার পারফেক্ট হবে, কারণ আমি আফটার মানে হচ্ছে পরে সবসময় পরে সবসময় পারফেক্ট পাবো। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, যেমন এই যে পাস্ট ইনডিফিনিট ছিল পাস্ট পারফেক্ট হয়েছে। তো ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার পারফেক্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি লিখলাম তাহলে এবার হি উইল কাম আফটার ফিউচার পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এইভাবেই কথা। আমি আবার বলি, বিফোর আফটার স্ট্রাকচারে হচ্ছে বিফোর মানে পূর্বে সবসময়, বিফোর মানে পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট, পূর্বে সবসময় পারফেক্ট থাকবে। এখানে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে যে কোনো একটা বিষয়। যেমন আমি এখানে পাস্ট ইনডিফিনিট দেখেছিলাম সেই জন্য এখানে পাস্ট পারফেক্ট দিয়েছি। ঠিক একইভাবে যদি এখানে দেখা যায় ফিউচার ইনডিফিনিট দেখা যায়, এখানে হবে ফিউচার পারফেক্ট। বিফোর মানে পূর্বে পারফেক্ট থাকবে, সেটা পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক। তো এভাবে কাজ করা। আর আফটার মানে পরে সবসময় পারফেক্ট থাকবে, তো এদিকে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এখানে হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে
যদি দেখা যায় যে এখানে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে এখানে হবে ফিউচার ইনফিনিট, বা এদিকে যদি আবার ফিউচার ইনফিনিট থাকে তাহলে এদিকে হবে ফিউচার পারফেক্ট। আফটার মানে পরে, পরে সবসময় পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট থাকবে। বিফোর মানে পূর্বে, পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট থাকবে। তো আমরা যদি বলা হয় যে হ্যাঁ আমি বুঝবো কীভাবে সেটা পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্টে নেব, এখানে পাস্ট ইনডিফিনিট তার মানে এখানে পাস্ট পারফেক্ট, এখানে ফিউচার ইনডিফিনিট তার মানে এখানে ফিউচার পারফেক্ট। ঠিক একইভাবে আফটার মানে পরে, পরে মানে পারফেক্ট থাকবে পরে, তো এখানে পাস্ট পারফেক্ট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট, যদি এখানে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে। ঠিক একইভাবে এখানে ফিউচার পারফেক্ট আছে, যদি বলা হয় যে হ্যাঁ অ্যান্সার তো দেওয়া নেই, এটা দেখে বুঝবো কীভাবে, হ্যাঁ আফটার মানে পরে, তো পরে পারফেক্ট হবে, কি পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট। এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমি ফিউচার ইনডিফিনিট তার মানে ফিউচার পারফেক্ট, বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলেও ফিউচার পারফেক্ট। আশা করি তেমন একটা প্রবলেম হবে না। আচ্ছা, এর পরের রোলে যাচ্ছি। এর পরের রোলে যাচ্ছি, সেটা হচ্ছে সিন্স এর স্ট্রাকচার। সিন্স যদি শুরুতে থাকে তাহলে স্ট্রাকচার না, সিন্স যদি মাঝখানে দিয়ে এরকম স্ট্রাকচার দেখা যায় তাহলেই। এটা কত ছিল, 1 2 3 4 ছিল, প্রথমটা 1 ছিল, জেনারেলি দিয়ে 2 নাম্বার ছিল, নাও এট প্রেজেন্ট দিয়ে 3 নাম্বার ছিল, সিন্স লেটলি দিয়ে 4 নাম্বার ছিল, এটা 4 ছিল মূলত বিফোর আফটার স্ট্রাকচার, তাহলে এটা 5 নাম্বারে যাচ্ছি আমি এখন। আচ্ছা, 1 2 3 4 না, একটা প্রথমটা ছিল জেনারেলি 1, তারপর নাও অ্যাট দিস মোমেন্ট 2 নাম্বার ছিল, জাস্ট নাও 3 নাম্বার ছিল, তারপরে হচ্ছে যে ইয়েস্টারডে লাস্ট ওটা 4 নাম্বার ছিল, এটা 5 নাম্বার ছিল, তার মানে হচ্ছে এটা 6 নাম্বার হবে। আচ্ছা, সিন্সের ক্ষেত্রে যদি এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট পাওয়া যায়, এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট পাওয়া যায়, আচ্ছা আমি একটু লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যদি পাওয়া যায় তাহলে ওই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হবে বা পাস্ট সিম্পল হবে। তো আমি এই সেন্টেন্সগুলো, এগুলোই দেখা যায় আসলে সবসময় সেন্টেন্স, যদি বলে যে ইট ইজ মেনি ডেজ, ইট ইজ মেনি ডেজ সিন্স, তো আমার স্ট্রাকচার ছিল কি সিন্স যদি মাঝখানে থাকে এখানে এইভাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট লাগবে। তো এখানে যদি পরীক্ষার মধ্যে দেওয়া থাকে ইট ইজ মেনি ডেজ আই গো দেয়ার, তো আমরা জানি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। তো পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমি ওখানে লিখলাম, আমার অ্যান্সারটা হচ্ছে ইট ইজ মেনি ডেজ সিন্স আই ওয়েন্ট দেয়ার, এই যে আমি পাস্ট টেন্স, তো সিন্সের স্ট্রাকচার কি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, আমি পাস্ট ইনডিফিনিট করে ফেলেছি। ঠিক একইভাবে যদি আমি ওই যে প্রেজেন্ট পারফেক্টের কথা যেটা বললাম, যেমন মেনি ডেজ হ্যাভ পাস্ট, সিন্স আবারও যদি বলি আই গো দেয়ার বলেছি ওখানে, তো তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে ঠিক একইভাবে মেনি ডেজ হ্যাভ পাস্ট সিন্স আই ওয়েন্ট দেয়ার। আমরা স্ট্রাকচারে কাজ করবো, স্ট্রাকচারের বাইরে যাব না, সিন্স আই ওয়েন্ট দেয়ার, সেটা একটু ক্লিয়ারলি লিখি, ঝামেলা হয়ে গেছে। ওয়েন্ট, সিন্স আই ওয়েন্ট দেয়ার, সিন্সের স্ট্রাকচারে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট লাগবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, ঠিক একইভাবে ওই স্ট্রাকচারটার মধ্যে দেখিয়ে দিই 6 নাম্বারে, সেটা হচ্ছে যে আবার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যেমন যদি বলা হয় যে ইট ওয়াজ মেনি ডেজ, আচ্ছা এটা প্রথম স্ট্রাকচারটা লিখে দিই, সেটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল। আমি আগেই বলেছি আমার পূর্বের বা প্রিভিয়াস লেসনগুলোতে ট্রান্সলেশন মেথডের মাধ্যমে টেন্সের স্ট্রাকচার দিয়ে কীভাবে কোন কথাগুলো টেন্সে যাবে, কোন কথাগুলো ভয়েসে যাবে, এগুলো আলোচনা করেছি।
ওখান থেকে যদি ট্রান্সলেশন মেথডটা যদি খুব ভালো মতো বুঝে আসা হয় তাহলে এখানে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে খুব ইজি হবে। আচ্ছা, তো এখানে পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে পাস্ট পারফেক্ট হবে সিন্সের স্ট্রাকচারে। সিন্স শুরুতে থাকলে না, সিন্স মাঝখানে দিয়ে যদি এরকম স্ট্রাকচার পাওয়া যায়। তো আমি যদি বলি যে সেন্টেন্সে ইট ওয়াজ মেনি ডেজ, ইট ওয়াজ মেনি ডেজ সিন্স, ইট ওয়াজ মেনি ডেজ সিন্স, তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, আমি আর একটু বলি, ভিডিওটা একটু লেন্থি হবে, কিন্তু আমি রাইট ফর্ম ভার্বটাকে পার্ট 1 পার্ট 2 করতে চাচ্ছি না। তো এই জন্যই একটু বড় হলেও একটু ধৈর্য সহকারে যেন সবাই কমপ্লিট করে নেন। ইট ওয়াজ সিন্স পাস্ট পারফেক্ট লাগবে। তো আচ্ছা, আমি যদি এখানে প্রশ্নটা দিই এইভাবে, সিন্স আই গো দেয়ার, সিন্স আই গো দেয়ার এভাবে লিখলাম, তো আমি জানি পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টে যাচ্ছি এখন, ইট ওয়াজ মেনি ডেজ, ইট ওয়াজ মেনি ডেজ সিন্স, তো পাস্ট পারফেক্ট হলে আমি স্ট্রাকচারে যাচ্ছি, আই হ্যাড গন দেয়ার। ওখানে লাইটের আলো পরে মাঝে মাঝে প্রবলেম হয়, এইভাবে স্ট্রাকচার। তো সিন্সের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে। তো যদি পরীক্ষার মধ্যে আবার দেখা যায় এদিকে পাস্ট পারফেক্ট দিয়ে রেখেছে স্যার, তাহলে এখানে কীরকম হবে? হ্যাঁ, এখানে তখন পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে এইভাবেই। আচ্ছা, এখন যাচ্ছি 7 নাম্বারের স্ট্রাকচার হচ্ছে, আমরা এখানে লিখি মাইন্ড, তারপরে হচ্ছে যে মাইন্ড ক্যানট হেল্প, কুডেন্ট বা কুড নট হেল্প, মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, তারপর হচ্ছে যে উইথ এ ভিউ টু, আমি একসাথে দেখিয়ে দিলাম এখানে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে গেট ইউজ টু, তারপরে হচ্ছে হ্যাবিচুয়েটেড টু, তারপরে হচ্ছে এডিক্টেড টু, এইসব শব্দগুলোর পরে বা এইসব ফ্রেজগুলোর পরে সবসময় বার প্লাস আইএনজি হয়ে থাকে, আচ্ছা, তো বলি মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, তারপরে হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, এডিক্টেড টু, এগুলোর পরে যে ভার্বের ফর্মটা পাবো আমরা, ওটা সবসময় বার প্লাস আইএনজি হয়ে থাকবে। আচ্ছা, আমরা জানি সবসময় সাধারণত টু এর পরে প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এই পাঁচটা টু এর পরে বিশেষ করে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু বা হ্যাবিচুয়েটেড টু, এগুলোর সাথে আইএনজি হয়ে থাকে। আমি একটা এক্সাম্পল দেখাবো, মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, এডিক্টেড টু, এগুলোর পরে সব সময় বার প্লাস আইএনজি হয়ে থাকে। যদি আমি এখানে ক্যানট হেল্পের কথা বলে থাকি তাহলে লিখব যে আই ক্যানট হেল্প রাইটিং, এটার অর্থ হচ্ছে আমি এটা না লিখে পারি না। তো আমরা জানি যে এটা ক্যানট হেল্প, কুড নট হেল্পের পরে আইএনজি হয়ে যাবে। তো আমি যদি অ্যান্সার লিখি, রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করতে যাই, তাহলে আমি লিখব আই ক্যানট হেল্প রাইটিং ইট। আমরা স্ট্রাকচার জানলে কোনো ব্যাপারই না, এইসব শব্দগুলো পাওয়া গেলে মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, এডিক্টেড টু, এগুলো পাওয়া মাত্রই আমরা বার প্লাস আইএনজি দিয়ে দিব। যদি বলা যায় হি লুকস ফরওয়ার্ড টু ব্র্যাকেটের মধ্যে সলভ দ্য প্রবলেম, হি লুকস ফরওয়ার্ড টু সলভিং দ্য প্রবলেম। যদি বলা যায় হি ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু কালেক্ট দ্য বুক, হি ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু কালেক্টিং দ্য বুক। তার মানে এক কথা হচ্ছে এইসব শব্দগুলোর পরে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে থাকি, ব্র্যাকেটে দেওয়া থাকে, ওটাকে বার প্লাস আইএনজি দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এটা গিয়েছে 7 নাম্বার। তারপরে যাচ্ছি হচ্ছে যে 8 নাম্বারে যাচ্ছি। 8 নাম্বার, এইটা হচ্ছে হ্যাড বেটার
তারপরে হচ্ছে উড রেদার, হেড বেটার, উড রেদার, এগুলোর পরে সাধারণত ইয়ে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা লিখলাম না আমি। তো আমরা জানি সাধারণত সাবজেক্টের পরে ভার্বের পরে যদি ভার্ব বসাতে হয় তাহলে টু প্লাস ভার্ব বসে, কিন্তু এই যে হ্যাড বেটার, উড রেদার বা হচ্ছে যে এগুলোর পরে উড বেটার, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তো এরকম কেন? এগুলো আসলে কোনো, আমরা জানি সবসময় মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, ওরা মডাল না, কিন্তু মডালের মতো কাজ করে। মডাল কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওগুলো হচ্ছে মডাল। তো মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ওরা কি? ওরা মডাল না, কিন্তু মডালের মতো কাজ করে, সেই জন্য ওদেরকে বলা হয় সেমি মডাল। ওরা মডালের মতো কাজ করে, সেই জন্য বলা হয় যে ওদেরকে সেমি মডাল। যেমন হচ্ছে ওয়াই এবং ডাব্লিউ কোনো ভাওয়েল না, কিন্তু ওরা ভাওয়েলের মতো কাজ করে, এই জন্য ওদেরকে সেমি ভাওয়েল বলা হয়। ঠিক একইভাবে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডাল, ওদের পরে প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু ওরা মডাল না, মডালের মতো কাজ করে, সেই জন্য ওদের পরে প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তো আমি যদি একটা রোল দেখাই এখানে, যেমন বললো যে আই হ্যাড বেটার, পরীক্ষার মধ্যে দেওয়া আছে আই হ্যাড বেটার স্লিপ, এটা এখানে দেওয়া আছে আই হ্যাড বেটার স্লিপ নাও। তো হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে এগুলো মডেলের পরে মডেলের মতো কাজ করে, সেই জন্য প্রেজেন্ট ফর্ম। তো তাহলে আমরা এখানে লিখে দিলাম আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার, যা আছে তাই। এমন না যে রাইট ফর্ম ভার্বের মধ্যে যেটা থাকে ওইটা কি বসানো যাবে কি না, এইরকম বিষয় না। অনেক সময় কনফিউজ করার জন্য ওই যে ভার্বটা আছে ওইটাই বসবে, এইরকমভাবেও দেওয়া থাকে। তো আমরা বুঝতে পারলাম হেড বেটার, হেড রেদার, উড রেদার, এগুলো পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এভাবে আমরা কাজ করব। আচ্ছা 8 নাম্বার গিয়েছে, এবার যাচ্ছি 9 নাম্বারের ক্ষেত্রে। 9 নাম্বারের মধ্যে এখানে অ্যাজিভের স্ট্রাকচার রয়েছে, অ্যাজিভ, বা হচ্ছে অ্যাজ দো। অ্যাজিভ আর অ্যাজ দো এর মধ্যে কোনো পার্থক্য নেই মূলত, বাংলা হচ্ছে যেন। তো এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল যদি থাকে, তাহলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট হয়। তারপর হচ্ছে আবার এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওই পাশে অ্যাজিভ বা অ্যাজ দো, এবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে ওই পাশে হবে পাস্ট পারফেক্ট হবে। তো আমরা যদি পাস্ট পারফেক্ট লেখা বোঝা যাবে অবশ্যই। তো আমি যদি এক্সাম্পল বলি, হি স্পিক্স অ্যাজ ইফ, হি পরীক্ষার মধ্যে দেওয়া আছে টু বি, আমরা জানি টু বি ভার্ব থেকে এম ইজ আর ওয়াজ ওয়ার বের হয়ে আসে। হি ওয়ার এ টিচার, তো আমরা জানি এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এদিকে হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা তাহলে আমার অ্যান্সার হচ্ছে হি স্পিক্স অ্যাজ ইফ হি, এখানে পাস্ট ইনডিফিনিট হলো ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ লেখা যাবে না, কারণ হচ্ছে আনরিয়েল পাস্টগুলো বা কল্পনার কথাগুলো সবসময় ওয়ার হয়। যেমন আই উইশ আই আর এ লিডার, আই উইশ আই আর এ টিচার, ঠিক একইভাবে এখানে সাবজেক্টিভের হলে এভাবে কথাটা আসে মূলত। আচ্ছা অ্যাজ ইফ হি ওয়ার এ টিচার, এভাবে। আর যদি বলে যে হ্যাঁ এটা টু বি ভার্ব না হয়ে যদি মেন ভার্ব হয়, তাহলে কী হবে? মেন ভার্ব হলে তো কোনো কথাই নেই, সরাসরি পাস্ট ফর্ম, হি বিকেম আ টিচার, এরকম। তো টু বি হলে আমরা জানি অ্যাজ ইফ অ্যাজ দ্য স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, যদি টু বি থাকে তাহলে আমাদেরকে এখানে ওয়ার লিখতে হবে, ওয়াজ লেখা যাবে না, কারণ আনরিয়েল পাস্টগুলো ওইভাবেই আসে, যেমন আই উইশ আয়ার, হি ওয়ার। আর যদি বলা যায় মেন ভার্ব, তাহলে তো হলেই এভাবেই। আচ্ছা যদি বলা হয় যে হ্যাঁ যদি পাস্ট টেন্সে থাকে, এটা যদি পাস্টে থাকে তাহলে কি হবে? হি স্পোক অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ যদি বলে যে হি, কি হচ্ছে ওখানে, যদি বলে যে এখানে হি স্পোক, হি বিকামই বলা হোক, বিকাম আ টিচার, পরীক্ষার মধ্যে এভাবে দেওয়া, বিকাম আ টিচার, বিকামের মধ্যে ব্র্যাকেট। তো আমরা জানি এদিকে পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে পাস্ট পারফেক্ট হবে। তো তাহলে আমরা ওখানে লিখে দিলাম হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড, যেহেতু আমার স্ট্রাকচারে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, হি হ্যাড বিকাম আ টিচার।
আচ্ছা, তো এইভাবেই আর কি মূলত অ্যাজ ইফ বা অ্যাজ দ্য স্ট্রাকচারের কাজ। আচ্ছা, আমরা এগুলো সব সময় লেকচারের সাথে সাথেই বা এটা দেখার সাথে সাথে আমরা এগুলো এক্সাম্পলগুলো লিখে ফেলবো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন যাচ্ছি আমি কন্ডিশনালসে। কন্ডিশনালস একটা বড় একটা ঝামেলার বিষয়, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কন্ডিশনালস যদি বলি, ফার্স্ট কন্ডিশনালসে যদি যাই আমি এখানে কন্ডিশনালস শর্ত দিয়ে কথা হবে। যদি বলে যে ফার্স্ট কন্ডিশন, আমি স্ট্রাকচারগুলো লিখি আগে। ফার্স্ট কন্ডিশন ই প্লাস ভিডিও যদি খুব বড় হয়ে যায়, যদি দেখা যাচ্ছে হ্যাঁ খুব বেশি বড় হচ্ছে, বিরক্তি আসছে, তাহলে ভিডিওটা প্রথম 20 মিনিট দেখলাম, পরে বাকি 30 মিনিট বা 20 মিনিট দেখলাম, এভাবে ভেঙে ভেঙে দেখলেও মনে হয় সুবিধা হবে। কিন্তু আমি চাচ্ছি না যে আসলে পার্ট 1 পার্ট 2 করার জন্য, এটা যেহেতু কন্টেন্ট একটা বেশি সেজন্য। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, আবার হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। ইম্পারেটিভ। তো আমি যদি এটা দিয়ে একটা কথা লিখি, ইফ ইউ আর ইন্টারেস্টেড, you will do it। আচ্ছা, এবার দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ ক্যান ডু ইট। আবার বলছি যে হ্যাঁ ডু ইট, এভাবে বলা যাবে। তো বলা হতে পারে যে হ্যাঁ স্যার পরীক্ষার মধ্যে কীভাবে আসবে আর আমরা কীভাবে লিখবো। আমার প্রথম স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট কন্ডিশন ই প্লাস, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এইদিকে হবে ফিউচার ইনডিফিনিট। যদি বলে যে ইফ ইউ কাম, পরের অংশের মধ্যে দেওয়া আছে আই, ব্র্যাকেটের মধ্যে গো, আই গো দেয়ার, ব্র্যাকেটের মধ্যে গো, তার মানে হচ্ছে ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল গো দেয়ার বা আই উইল গো দেয়ার। যদি বলে যে ইফ ইউ রাইট, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া, পেছনে আছে ইউ নো, তার মানে হচ্ছে ওই পেছনে ওইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট লাগবে, ইউ উইল নো, এইভাবে লিখলেই হয়ে যাবে। স্ট্রাকচার মুখস্থ, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে ওই পাশে ফিউচার ইনডিফিনিট, তো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এদিকে দেওয়া আছে, আমি ওইদিকে ফিউচার ইনডিফিনিট দিব, এইভাবেই কথা। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ই প্লাস পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কোড বা মাইট বা উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তো আমরা বুঝলাম ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তো পরীক্ষার মধ্যে যদি দেওয়া থাকে এইভাবে, ইফ ইউ কেম আই গো, এইভাবে যদি দেওয়া থাকে, তাহলে আমরা জানি ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তো আমি লিখলাম ইফ ইউ কেম আই উড গো, এভাবে দিয়ে দিব, তাহলে আর কোনো প্রবলেম নেই, স্ট্রাকচার মুখস্থ লাগবে। এরপরে যাচ্ছি থার্ড কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট, স্ট্রাকচার মুখস্থ লাগবে, এক কথায় কোনো কথা নেই এই ব্যাপারে। ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কোড or might or would plus have plus past participle, ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তো পরীক্ষার মধ্যে যদি আমাকে দেওয়া থাকে ইফ হি হ্যাড কাম হি গেট ইট, এভাবে বলা। তো আমি এই পাশে জানি যে সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে আমার রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার হবে ইফ হি হ্যাড
if he had come তাহলে he would he would he would have got it এভাবে ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তো এইভাবে আমরা জানি ই প্লাস পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এভাবে আমাদের কাজ করতে হবে। এটা গেল কন্ডিশনালস এবং আচ্ছা কন্ডিশনালসের মধ্যে গিয়েছে। এরপরে যাচ্ছি আচ্ছা এরপরের অবস্থাটা হচ্ছে কন্ডিশনালসের পরে আমরা দুই একটা বিষয় এক্সেপশনাল বিষয়গুলো নেওয়ার চেষ্টা করি। এরপর হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে সব সময় আইএনজি হবে। যেমন হি হ্যাজ গন দেয়ার ফর পরীক্ষার মধ্যে দেওয়া আছে এখানে রাইটে দেওয়া আছে। তো রাইট যদি দেওয়া থাকে আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি হবে। এটা হি হবে, হি হ্যাজ গন। তো তাহলে এখানে হি হ্যাজ গন দেয়ার ফর প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি হবে। আচ্ছা এভাবেই মূলত কথাগুলো আমাদের। আচ্ছা আমি দেখি এরপরও কি কোনো রোলস কি বাকি রয়ে গেল কি না, আরও দেখা যাক কি হচ্ছে। কন্ডিশনসের মধ্যে টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, ওগুলো সবগুলো হয়েছে। জাস্ট বিফোর আফটার স্ট্রাকচার হয়েছে। আচ্ছা অ্যাজ সুন এস এর স্ট্রাকচারে যেতে হবে। অ্যাজ সুন এস এর স্ট্রাকচারে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। যেমন অ্যাজ সুন অ্যাজ হি কেম, এটা পাস্ট ইনডিফিনিট আছে দেখা যাচ্ছে। আই গো আউট, তার মানে আমি অ্যাজ সুন অ্যাজ এর স্ট্রাকচারে বলেছি এটা প্রেজেন্ট হলে এটাও প্রেজেন্ট হবে, এটা পাস্ট হলে এটাও পাস্ট হবে। তো তার মানে লিখলাম অ্যাজ সুন অ্যাজ হি কেম আই ওয়েন্ট আউট, কারণ প্রেজেন্ট ও প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট। আচ্ছা এইবার যাচ্ছি নো সোনার হ্যাটের স্ট্রাকচারে। নো সোনার দেনের স্ট্রাকচারে হচ্ছে নো সোনার হ্যাড হি কাম দেন আই গো আউট। নো সোনার হ্যাড দেনের স্ট্রাকচারে হচ্ছে এই পাশে পাস্ট পারফেক্ট থাকবে এবং এই পাশে পাস্ট ইনডিফিনিট। তো নো সোনার হ্যাড দেনের ক্ষেত্রে এবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে আমার এই পাশে লাগবে পাস্ট পারফেক্ট, আর এই পাশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এই পাশে লাগবে পাস্ট ইনডিফিনিট। তো আমি যদি সেন্টেন্স লিখি নো সোনার হ্যাড হি কাম দেন আই ওয়েন্ট, এইভাবেই কথা। আচ্ছা এরপরে যাচ্ছি ছোটোখাটো বিষয়গুলো একটু মনে করিয়ে দিচ্ছি, আর সবাই জানেন কিন্তু তারপরও। আচ্ছা এরপরে যাচ্ছে দেয়ার এখানে দেওয়া আছে বি, দেয়ার স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার মধ্যে পাস্ট টেন্সের কোনো শর্ত নেই, সব প্রেজেন্ট টেন্সের কথাই। তো প্রেজেন্ট টেন্সে যদি কথা হয়ে থাকে বি থেকে এমিজার আসবে, আমি বুঝবো কীভাবে এখানে ইজ দিব নাকি আর দিব। এই পাশে সিঙ্গুলার হলে এখানে হবে ইজ, এই পাশে প্লুরাল হলে এই পাশে হবে আর। যেমন এটা যদি দেয়ার আর মেনি স্কুলস থাকতো তাহলে বলতাম আর। এখানে যদি একটা তার মানে হচ্ছে ইজ, যেমন দেয়ার ইজ, এই পাশে একটার কথা তার মানে হচ্ছে এখানে ইজ হবে, এই পাশে অনেকগুলোর কথা এটা হবে আর। আর যদি এটা পাস্ট কথা থাকতো, যদি বলতো যে ওয়ান্স দেয়ার বি আই স্কুল, ওয়ান্স মানে পাস্ট ইনডিফিনিট, তার মানে আমরা তখন পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যেতাম ওয়ান্স দেয়ার ওয়াজ স্কুল, এভাবে। তো দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবার বলি, এই সেন্টেন্সটার মধ্যে পাস্টের কোনো শর্ত দেখা যাচ্ছে না, সেজন্য আমি প্রেজেন্ট টেন্সে রেখেছি। দেয়ার দেখে বোঝা যায় না আমি কি সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব। এটা সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার দিব, এটা প্লুরাল হলে এটা প্লুরাল দিব, এভাবেই।
আচ্ছা, এরপরে হচ্ছে যে আর কোনো সাধারণ বিষয় আছে কি না? আরও সাধারণত প্রিপোজিশন ওটা তো বলেছি। এছাড়া আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপেন্ট জিরান্ট ওগুলোর দরকার নেই। তো আমি আর 40 মিনিট হয়ে গিয়েছে, ভিডিওটা আমি আর লেন্দি করতে চাচ্ছি না, যতটুকু দেখিয়েছি অতটুকু দিয়ে মোটামুটি আমরা পথ পাড়ি দিতে পারবো। আমি আগেই বলেছি যে রাইট ফর্ম ভার্বসের অনেকগুলো রোলস রয়েছে, রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রোলস রয়েছে। এইসব রোলগুলো কমপ্লিট করার পরও আমরা হায়ার লেভেলের মধ্যে গিয়ে বলতে পারবো না যে আমি রাইট ফর্ম ভার্ব যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারবো। এটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে এক সময় একটা ক্যাপাবিলিটি চলে আসবে। তারপর আমরা এই বেসিক রোলগুলো কমপ্লিট করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এগুলো না জানলে আবার চলবে না। আমি রাইট ফর্ম ভার্ব কমপ্লিট করতে না পারলে আমি বেসিক যে রাইট ফর্ম ভার্বের রোলগুলো রয়েছে এগুলো জানি, একটা পাওয়ার আমার কাছে। তো এগুলো আমরা মেনটেন করব, বারবার ভিডিও দেখে আমরা বোঝার চেষ্টা করব কোথায় কি হয়েছে। এছাড়া আমি আগে বলেছি লার্ন এন্ড এনজয় ইংলিশ, লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশ, দুইটা চ্যানেল রয়েছে আমার, ওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি লাইভ স্ট্রিমে আসবো, কোনো প্রবলেম থাকলে তখন বলবেন, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আগামীতে আরও ইউজফুল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই।